স্বাগত আজকে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অনলাইন মিডিয়া নিবন্ধনের বেলায় নারাজি অবস্থানে মুদ্রণ জগতের সিনিয়র সাংবাদিকেরা। এমনই সময় আমাদের গণমাধ্যম আর মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সোচ্চার ইউরোপ আমেরিকা। অবশ্য পৌর ভোটের সংবাদের জোয়ারে সবই আড়াল হচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা মাধ্যম নির্বাচন। কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, আছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং সিনিয়র সাংবাদিক জনাব নাঈমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। জনাব মাহফুজুল্লাহ, আপনি কি মনে করছেন যে আমাদের গণমাধ্যম এখন কতটা স্বাধীনতা উপভোগ করছে? গণমাধ্যম কোনো নিয়ম কানুন, হুমকি ধমকি এগুলিতে শৃঙ্খলিত বলে মনে করছেন কিনা আপনি? আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন এর জবাব কিন্তু খুব আপেক্ষিক। মানে আপনি আপনার অবস্থান থেকে একরকম ভাবে দেখবেন, আমি আমার অবস্থান থেকে একরকম ভাবে, নাঈম আরেক রকম ভাবে দেখবে। সেই হিসাবে দেখতে গেলে ধরেন আপনি যে সর্বশেষ 2-3টে ঘটনা যদি আমরা উল্লেখ করি, একটা হচ্ছে যে ইউরোপীয় পার্লামেন্টে যে প্রস্তাবটি তারা গ্রহণ করেছে, সেই প্রস্তাবটি তারা কেন গ্রহণ করেছেন? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে বা কোনো উপলব্ধি আছে। আমি যে কারণ না বলি, তাদের উপলব্ধি আছে, কারণ তারা তো বিভিন্ন জায়গার খোঁজ খবর রাখেন এবং তারা বলছেন যে এখানে মত প্রকাশের স্বাধীনতা আপনার সংকুচিত হয়ে আসছে। আবার অন্যদিকে দেখেন আপনার এই যে অনলাইন মিডিয়ার নিবন্ধীকরণ সম্পর্কে আমাদের সম্পাদক পরিষদরা তারা খুব উদ্বেগ প্রকাশ করেছেন। আমি মনে করি তাদের উদ্বেগ প্রকাশটা অত্যন্ত যৌক্তিক এই কারণে, কারণ যেগুলো মুদ্রিত সংবাদপত্র তার অনলাইন সংস্করণে সাধারণত মুদ্রিত সংবাদপত্রে যা প্রকাশিত হয় সেগুলি না, কিন্তু সামান্য খুব বেশি মানে পার্থক্য, অনেক সময় অনেক পার্থক্যই হয় এবং প্রশ্ন করা হলে বলা হয় যে এটা আমাদের অনলাইন ভার্সনে প্রকাশ হয়েছে, মুদ্রিত ভার্সনে প্রকাশ হয়নি। আর এটা নিয়ে যখন আলোচনা হয়েছে, মাহফুজুল্লাহ ভাই, আমি শুধু প্রশ্নটি করে রাখি, আমাদের একজন দর্শক এই প্রশ্ন করেছিলেন আমাদেরকে, তাহলে যাদের আসলে মানে মুদ্রিত পত্রিকা আছে তারা যদি অনলাইন ভার্সন প্রকাশ করতে পারেন, যারা অনলাইনের জন্য মানে যোগ্যতা অর্জন করবেন, তারা একটা মুদ্রণ প্রকাশ করতে পারবেন কিনা, সেটারই একটি মুদ্রিত ভার্সন। সেটা তো নিঃসন্দেহে একটা খুব মানে জটিল প্রশ্ন এবং যৌক্তিক প্রশ্ন। কিন্তু এই যে অনলাইন ভার্সনের, এটা তো আসলে মূলত করা হয়েছে আইসিটি অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে নিয়ন্ত্রণ করবার জন্য। আমি সবসময় যে জিনিসটা আমার কাছে খুব বোধগম্য হয় না, সেটা হচ্ছে যে অনেক জিনিস আপনি মুদ্রিত যে এডিশন বা মুদ্রিত ভার্সনে অনেক জিনিস বলা যায়, লেখা যায়, যেটা আপনি অনলাইনে লিখলে আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে বা আপনাকে আইনের কাঠগড়ায় যোগ করে দিচ্ছি আপনার সুবিধার জন্য। সেটা হলো কিন্তু সম্পাদক পরিষদ যে কথাটা বলার চেষ্টা করলো, সেটা হলো প্রিন্টের জন্য সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, সকল কোয়ারি, সকল গোয়েন্দা সংস্থার সম্পূর্ণ হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা বৈধ অনুমতি নিয়েই কিন্তু পত্রিকাটি প্রকাশিত হয় এবং সেই পত্রিকারই ভার্সন যেহেতু দায়বদ্ধতার বাইরে কিন্তু সংশ্লিষ্ট পত্রিকা নয় এবং যেই কারণে বলা হচ্ছে যে তাদের সকলগুলো নিয়ে কিন্তু রিয়াক্ট করা হয়নি। যাদের নিবন্ধন এরকম কোন রকম সরকারি কোথাও কোনো নিবন্ধন নেই, সরকারি কোথাও থেকে কোনো অনুমতি গ্রহণ করেনি, তাদের ব্যাপারটা কিন্তু সম্পাদক পরিষদ উদ্বেগ প্রকাশ করেনি, বলছে ঠিক আছে ওটার পারমিশন। কিন্তু যেই কাগজগুলো ধরেন কথার কথা ইন্ডিপেন্ডেন্ট যেই সংবাদপত্রটি আপনাদের প্রকাশিত হয়, সেটি কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকল ফর্মালিটিস কমপ্লিট করে আমি যতটুকু জানি যে বাংলাদেশের না মহিউদ্দিন এখানে যে ব্যাপারটা বাংলাদেশে যে 800 মতো কাগজ বাইরে হয় তার সবই জেলা পরিষদ থেকে নিবন্ধনকৃত। হ্যাঁ, না একটা সবগুলো তো অনলাইন নাই, সবগুলো অনলাইন নাই। এখন যেটা আমি সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অনলাইনে অনেক সময় তুলে নেওয়া হয়, বলা হয় যেটা আমাদের অনলাইন এডিশনে বা ই ভার্সনে ছিল, প্রিন্ট ভার্সনে নাই। না থাকলেও কিন্তু ওখানে তো ইয়ে থাকে, নাম পরিচয় ঠিকানা থাকে, যেটা প্রথম আলোর বা ধরেন ইন্ডিপেন্ডেন্টের বা বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সন। কাজেই ওই সম্পাদক বা ওই মালিককে ধরবার জন্য যে প্রয়োজনীয় অস্ত্র, যে কাগজপত্র সব সরকারের কাছে আছে। আপনি এখন যে সমস্ত অনলাইন পত্রিকা আছে, প্রচুর অনলাইন পত্রিকা আছে যেগুলো সরকারের সঙ্গে নিবন্ধিত নয়, সরকার নিবন্ধনের জন্য ব্যবস্থা চালু করেছেন, ওদেরকে হয়তো ধরা কঠিন, কিন্তু যারা ইতিমধ্যে সরকারের সঙ্গে নিবন্ধিত তাদেরকে ধরা তো কঠিন না। মাহফুজুল ভাই, আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই, ধরেন যারা অলরেডি এতগুলি কাগজ দিয়েছে, তারা মানে অনলাইন নিবন্ধনের জন্য আরো কিছু কাগজ দিলে অসুবিধাটা কি? না, কেন দিতে হবে কেন? প্রশ্নটা হচ্ছে দিতে হবে কেন, অসুবিধা তো পরের। আমার কথা হচ্ছে আমি ইতিমধ্যে কাগজ দিয়েছি, আপনি কারণ দুই মাধ্যম, সেজন্য দিতে হবে। যত মাধ্যমই হোক, আপনি এই মাধ্যমের একটা ভার্সন আপনি আপনার
এখন একজন নাগরিক, আপনি যদি ওইভাবে দেখেন, জি। আপনার একজন নাগরিকের নিবন্ধনের জন্য আপনাকে এখন বলা হচ্ছে স্মার্ট কার্ড দেওয়া হবে, এরপরে কি আবার বলা হবে যে তুমি এসে আবার তোমার ফিঙ্গার মানে দাও, প্রিন্ট দাও, ওইটার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের জন্য, আবার এটার জন্য ছবি দাও। ধরা যায় মাহমুদুল ভাই, আসলে একটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে ধরেন আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সকল কিছু জেনে শুনে সকল কিছু জমা দিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বাইর করি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যা কিছু খবর বার হয় তার যদি আমরা একটা মুদ্রিত অংশ হ্যাঁ, হচ্ছে তো। করতে চাই, হ্যাঁ। আমরা মুদ্রিত অংশ যদি করতে চাই তাহলে কি সেটা আমরা করতে পারবো? কেন পারবেন না? আমার মনে সমস্যাটা- হয় না পারবো। না, সমস্যাটা কোন জায়গায়? টেলিভিশন ক্ষেত্রে তো হবে না, আপনি কিন্তু টেলিভিশন পরিষ্কারভাবে না, মুদ্রিত না হলে সমস্যাটা কোন জায়গায় আপনি আমাকে সেটা সেটা বলেন। আরেকটা বক্তব্য রাখা। জি সেটা না না, সেটা কি করতে পারবো যে আমি যদি ডেইলি একটা ইন্ডিপেন্ডেন্ট বাইর করি যে না ধরেন না, আমরা যা daily করে independent, আপনি তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইন ভার্সন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হ্যাঁ। অনলাইন ভার্সন যদি আমি হ্যাঁ, অনলাইন কিন্তু ভার্সন আমি একটা মুদ্রিত ভার্সন যদি করতে চাই, কিছু কারণ সমস্যা কেন হবে? কারণ আপনি তো, আমি যেটা মনে করি, এটা জি। আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আপনি সকল প্রকারের নিয়ম কানুন নিয়ে, সকল প্রকারের অনুমোদন নিয়ে আপনি কাজগুলো করছেন, আচ্ছা। বারবার একই বন্ধনে আপনাকে আটকাতে হবে কেন? এবং একই বন্ধনে এবং আটকে আপনি কি মনে করছেন যে এটি আসলে কোনো মানে এর 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 কোনো যেটাকে বলা হচ্ছে যে পিছনের কোনো কারণ না, রয়েছে? পিছন আমি ষড়যন্ত্র তত্ত্বে যাব না। আমার কথা হচ্ছে যে একজন মানুষের যখন সবকিছু সরকারের কাছে আছে, আমি যখন সমস্ত কিছু দাসখত দিয়ে দিয়েছি, আবার আমাকে দ্বিতীয়বার আমি দাসখতের একই জন্য যেতে হবে আমি কেন? একই প্রশ্ন একটু জনাব নঈম নিজাম আপনার বক্তব্য একটু শুনে আমি একটু নাইমুল ইসলাম খান আমি এখানে জাস্ট যোগ করছি আপনাদের সঙ্গে, সেটি হলো দেখেন দুটি কিন্তু অন্যরকম। অনলাইন বিষয়টা আর টেলিভিশনটা দুটিকে এক করে দেখলে হবে না। টেলিভিশন কিন্তু আপনি টেলিভিশনে আপনি অনলাইন করতে পারেন, এখন অনেকগুলো টেলিভিশন অনলাইন করছে, যেমন চ্যানেল আই কিংবা এনটিভি, আমি অনেক এটিএন বাংলা, এটিএন নিউজ, সবারই আমরা কিন্তু অনলাইন ভার্সন দেখি। আপনি তো সেক্ষেত্রে আমি মনে করি এই টেলিভিশনটা নতুন করে আবার অনলাইনের অনুমতি নেওয়ার দরকার নেই, যেহেতু তার সকল বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো পর্যবেক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের পরে শুধু জেলা প্রশাসক কার্যালয় থেকে সে একটা নিবন্ধন নিয়েছে, বিষয়টি তা নয় কিন্তু। আগে তো সকল তদন্ত সম্পন্ন করে তাকে তারপরে একটা ঘোষণা দিয়ে ডিক্লারেশন তাকে নিতে হয়েছিল, টেলিভিশনের জন্য আপনি তথ্য মন্ত্রণালয় থেকে আপনাকে নিতে হয়েছিল, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল গোয়েন্দা সংশ্লিষ্ট। আমি এইটুকু বলছি যে আপনি ধরেন প্রিন্ট মিডিয়ার যে জায়গাটুকু তো আমরা এখন অবস্থান করছি, প্রিন্ট মিডিয়া তো সকল তার কিন্তু নইবে আমরা তো সব প্রিন্ট মিডিয়ার মধ্যে অন্তত যতগুলি কাগজ আছে তার 70% কে আমরা আন্ডারগ্রাউন্ড কাগজ বলি, না, ওগুলো এবং আপনি বিস্তার বেশি কাগজ কিন্তু কেউ কিন্তু অনলাইনে আসছে না, আপনি জানেন না কি অনলাইনে আসছে কি আসে না, আপনি তো জানেন না। না, আপনি বেশিরভাগ বা আসতে চাইলে কি আসা যাবে? না, আসতে চাইলে আর সমস্যা কি, সেটা তার অনুমতি নিয়ে সে বৈধভাবে আছে। হ্যাঁ, আরেকটা হলো যে আপনি টোটালি আপনি ধরেন একটা মুদির দোকানের ঠিকানা, জি। 90% অনলাইনে সংকটটা কোথায় তৈরি হচ্ছে, সরকার যেগুলোর জন্য উদ্বেগ প্রকাশ করছে সেটি হলো কি ধরেন মিরপুরে কিংবা হয়তো তেজকুনি পাড়ার কোণা থেকে একজন তার ঘরের মধ্যে থেকে একটা অনলাইন করে যা খুশি তুলে দিচ্ছে, রাইট, আরেকজনকে হ্যারাস করছে, রাইট। কিন্তু একটি দায়িত্বশীল সংবাদপত্র বা দায়িত্বশীল টেলিভিশন সেটি করে না। আপনি কি সেই জায়গাতে একটু মানে আমরা ধরেই নিচ্ছি যে যেহেতু আমি জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মানে অথবা প্রত্যয় নিচ্ছি, তথ্য থেকে আগে প্রত্যয় থেকে নিচ্ছি, permission সুতরাং নিয়েছি। আমি অনেক দায়িত্বশীল। না না না, না, আমি সেটা বলছি না, ওটা না কিন্তু। এটা আমার মনে আমি হয় যে- ওইভাবে বলি, আমি কিন্তু ওইভাবে মিন করি। আমি বলি প্রত্যয়নের আগে হ্যাঁ। যে পর্যায়গুলো পার হতে হয় পার তাকে, হতে হয়েছিল। নামটা থেকে শুরু করে, নামটা ডিএফপি থেকে ক্লিয়ারেন্স দিতে হয় যে এই Right. নামে কিছু আছে কিনা, Right. তারপরে আপনার ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, SB সবাই যখন আপনাকে ক্লিয়ারেন্স দেবে যে না আপনি একজন আর আরেকটা হলো কোনো permission সাচ্চা নেই। নাগরিক, তারপরে আপনি যাবেন DC তারপর অফিসে। আর বাকি অনলাইন করে যেগুলো নিয়ে এখন কথা উঠছে সেগুলো কিন্তু কোথায় কোনো নিবন্ধন নেই, সরকার কোনো মহল জানে না সেটা কোথা ঠিক আছে। থেকে বের হচ্ছে। সেটা ঠিক আছে, আপনি তার সেগুলো কিন্তু আপনি- আনতে হবে না, কিন্তু- আওতায় সেগুলো না, না, আওতা আগে আমি আনা আমি দরকার। আমি আমি এর সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আমি আপনার বলছি যে শুধু দৈনিক পত্রিকা থাকলেই তার আর অনলাইনের জন্য আলাদা আমি বলছি যদি সেই সরকারের সকল নিয়ম প্রক্রিয়াগুলো আগেই সম্পন্ন সকল করে রেখে নিয়ম থাকে। প্রক্রিয়া তো মানে বাংলাদেশে 800 না, এর মতো মানা- দৈনিক আছে, না, 800 এর মতো পত্রিকার দৈনিক আর আছে। যাদের কোনো অনুমতি নেই, বৈধতা নেই, আপনি দুটাকে এক করে দেখলে তো হবে না। না, জনাব নাইমুল ইসলাম। পত্রিকা বোধে অনুমতি ছাড়া নাই। পত্রিকা অনুমতি ছাড়া নেই। 800 এর মতো পত্রিকারই আসলে অনুমোদন আছে। জনাব নাইমুল ইসলাম খান, আপনি একটু না, এটা খুবই ডিফিকাল্ট আসলে একটা লিগ্যাল ইস্যুকে মতামতের বিষয় হিসেবে আলোচনা করা যায় কিনা, এটাই আমার একটা বড় প্রশ্ন। যে আমারও মনে হয় যে পৃথিবীর টেলিভিশনের এবার অনুমতি লাগবে কেন, আমেরিকায় তো লাগে না, গিয়ে আমি এটা শুরু করে দিলেই হয়। আমি ওইটাতেই বিশ্বাস করি, যদি এরকমই হইতো যে বাংলাদেশেও কোনো কিছুর জন্যই অনুমতি লাগে না, শুধু ওখানে একটা পত্রিকার চিঠি জন্যও দিয়ে লাগে আমি না। জানিয়ে দিব। পত্রিকার জন্য লাগে না, হ্যাঁ, পত্রিকার জন্য লাগে না, টেলিভিশনের জন্য লাগে না, ওই রকম একটা যদি রাজত্ব হইতো আমার জন্য ভালো হইতো, আমরা টেলিভিশন করার চেষ্টা করতে পারতাম। বাট আমি যদি বর্তমান কাঠামোতে চিন্তা করি, এই জায়গাটাতে কিন্তু আমার একটা খট্টা আছে যে আমি যে সংবাদপত্রের অনলাইন ভার্সনটা করি, মাহফুজুল্লাহ ভাই বললেন, নইমদ একটু সমর্থন করলো যে এটা একই, এটা মোটেই এক না। অনলাইন ভার্সন ইজ মাচ মোর দেন হোয়াট দি প্রিন্ট ভার্সন ইজ, নাম্বার ওয়ান। নাম্বার টু,
যে এটার একটা সমস্যা হলো যে আমার রেজিস্ট্রেশন অনলি ফর প্রিন্ট, ওইটার আইনি কাঠামোতে অনলাইনটাকে ধরা যাবে না, এটা কোর্টে টিকবেই না, কারণ ওইটা রেজিস্ট্রেশন মানে ওইটা নিবন্ধন দেশেই না, এটা আমেরিকায় বা অন্য কোথাও একটা সার্ভার মানে হোস্টিংটা হয়তো আমেরিকায়, তার ফলে লিগ্যাল এন্টিটিটা বাংলাদেশেই হতো না। আমার পত্রিকা না, অন্য কথা বাদ দিই, আমার যে অনলাইন, এটা তো বাংলাদেশে কোনো লিগ্যাল এন্টিটি নাই ওই অর্থে, কারণ এটা আমেরিকায় হোস্টেড। আমরা এখান থেকে আসলে পাস অন করি জিনিসগুলি, ইনফরমেশন। সো ওই অর্থে সরকারের জানাশোনার মধ্যে আসার আমি স্কোপ দেখি না। কিন্তু মানে লোকগুলি তো চেনা জানাই, না, না, এখন তো- এটি সম্পাদক যে নাইমুল ইসলাম খান, এটি সম্পাদক যে জনাব নঈম নিজাম, এটি তো চেনা না, জানা। না, ওটা আমি একটু যোগ করছি। লোকজন নাঈম ভাই, আমি বলছি নাঈম ভাই, কিন্তু please, আপনি এখানে আপনার সঙ্গে যে যোগ করলাম সেটা হলো ধরেন কালের কণ্ঠ কিংবা প্রথম আলো কিংবা মানব জমিন, সেই কাগজটি কিন্তু সরকারের বৈধ অনুমতি নিয়ে আপনি যেটা বলছেন, এখানে কিন্তু অনুমতি, সকল অনুমোদন এটা নেওয়া হলো কাগজের জন্য আমি ইনফরমেশন গুলি আছে, কিন্তু হ্যাঁ, একদম। লিগ্যাল বাইন্ডিং এ তো নাই ওইটা। তো লিগ্যাল আরেকটা হলো জিরো, একটা হলো আমি আরেকটা বলছি যেন কতগুলো অনলাইন যাদের কোনো কোথাও অনুমতি অনুমোদন একদম নেই কোথাও, না, সরকার তো ওইটাও করতে চাচ্ছে। ওটাই তো আপনি, আমি বললাম যে যেহেতু আপনি দুটাকে আপনি যদি এক করে দেখেন, না, এক করে না, দুটো তো এক হবে না। আমি বলতে চাচ্ছি নইম, যে যাদের এখন যাদের আপনার কাছে মনে হলো, সংবাদপত্রের এখন আমি আপনাকে- যাদের সংবাদপত্র হ্যাঁ। আছে এবং অনলাইন, তাদের ফর্মালিটিটা ডিফারেন্ট হতে পারে। এখন নাইম ভাই, এখন যদি আর আপনি বলেন যার এখন আপনি পত্রিকা নতুন নাই করে তারটা ডিফারেন্ট হবে। এখন নতুন করে পারমিশন নিতে যাওয়ার পর যদি বলে আপনাকে আমার ভালো লাগলো না, আমি দিব না পারমিশন, তাহলে একটা জনপ্রিয় পত্রিকার অনলাইন বন্ধ হয়ে যাওয়ার কি সুযোগ থাকে না? এটা তো একটা অন্য প্রক্রিয়ার তো লক্ষ্য হতে পারে। আপনি যদি এই জায়গাটুকুতে সমস্যাটা ওখানে, যেটা এতক্ষণ মাহফুজুল্লাহ ভাই স্পষ্ট বলার চেষ্টা করেনি বা আমিও বলিনি, সেটা হলো যে মূল কারণটা আমরা সন্দেহ পোষণ করছি ওই জায়গাতে। এই হয়তো সন্দেহের কোনো- জায়গা থেকে যদি নাইম ভাই একটু বলতেন, যে ধরা যাক আমি খোলাখুলি বলি যে প্রথম আলোর ডেইলি স্টারে যদি এখন অনলাইন প্রকাশের ব্যাপারে সরকার আপত্তি করে, তাহলে কি প্রথম আলো এবং ডেইলি স্টার অনলাইন প্রকাশ করানো বন্ধ হয়ে যাবে? মানে আমি এটা করি, এটা এবং এমন আমরা একটা সেটা সমর্থন করবো। হাইপোথেটিক্যাল কথা না। যেটা অ্যাবসার্ডিটি কেউ হার বানাবে। জিনিসটা হচ্ছে আমরা কি তখন বসে বসে কলা খাবো নাকি? এটা দিস ইজ নট পসিবল। এই নাইম ভাই, অনেকগুলো টেলিভিশন বন্ধ হয়েছে, আমরা না, কি বসে বসে কলা খাইনি? অনেকগুলি জায়গায় টেলিভিশন এখন বন্ধ দুর্ঘটনা হয়েছে, ঘটছে, আমি বলি নানা রকম অনেকগুলি প্রক্রিয়া হচ্ছে, আমরা কি কলা খাচ্ছি না? আমরা কলাই হয়েছে খাচ্ছি। হয়েছে। এটা কেন আমরা কলাই খেয়েছি, কারণ আমরা কেউ দাঁড়াইনি। আমি আবার বলি, দাঁড়াইনি। আপনি প্রথম আলোর কথা বলেছেন তো, শুধুমাত্র যখন প্রথম আলোর প্রবলেম হয় তখন সকলে যায়, কিন্তু আরেকটা পত্রিকার প্রবলেমের সময় প্রথম আলোও যায় না, আর অন্যরাও যায় না, অন্যরাও যায় না। ইটিভির সময়ও কেউ যায় নাই, হ্যাঁ হ্যাঁ, ওই চ্যানেল 1 বন্ধের সময়ও কেউ যায় নাই। তখন আমরা সবাই এগুলির মধ্যে যুক্তিই খুঁজে পেয়েছি এবং আমরা মনে করেছি যে এরকম একটা হইতে পারে। সো আমার কাছে মনে হয় যে প্রথম আলো কিন্তু আমার খুব প্রিয় পত্রিকা, আমি এটার সাথে খুব ঘনিষ্ঠ আত্মীয়তা অনুভব করি। প্রথম আলোর রক্ষণ, এটার বর্ধন, এদের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে, এর জন্য আমি প্রতিবাদ করেছি। ওই জায়গাটাকে ইনটেক্ট রেখে আমি বলছি, আমাদের সমস্ত চিন্তা ভাবনা যদি এইরকম হয় যে সরকার অনলাইনগুলি বন্ধ করে দিবে, দিয়ে টিকবে, তাহলে আমরা আছি কেন? আমরা আসলে নাই, কলা খাই বসে বসে। আমরা কলা খাই বলেই কিছু কাজ সরকারও করতে পারছে। জি নাইম ভাই, এটা যদি আপনি এরকম করে বলেন, তাহলে যদি আজকে বাংলাদেশ প্রতিদিনের অনলাইনটি যদি বন্ধ করে দেওয়া হয়, যে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভাষণে বের করতে হবে না, তাহলে আপনার ফর্মুলা অনুযায়ী আমরা কেউ আসলে বাংলাদেশ প্রতিদিনের পাশে এসে দাঁড়াবো না। না না, আমি দেখছি তো দাঁড়াচ্ছে না, না, আমি সেটাই- বলছি দাঁড়ানোর না, না, উচিত না, না, ছিল, সেটাই- এবং সেটাই- দাঁড়ালে সেটাই দাঁড়াতে আগে- পারবে না, না, না সেই জন্যই তো নঈম নিজাম আমি ভাইয়ের ওটাই সাথে বলছি। আমি একমত হই যে তাহলে তো সংখ্যা কিছুটা থাকে। না না, সংখ্যা থাকে না, কারণ আমরা যদি আমরা তো দাঁড়াই- দাঁড়াবো না তো আসলে। আমরা না, তো না, দাঁড়াচ্ছি না। না, দৃষ্টান্ত নাই নাইম ভাই। না, না, আমরা দাঁড়াচ্ছি আমরা না। যদি না দাঁড়াই, আমি বলি আমরা যদি না দাঁড়াই, তাহলে সরকারের তো নিবন্ধন দরকার নাই। আমি একটা কথা বলি, অ্যাকর্ডিং টু ল, যে কোনো কাজ যখন কোনো আইনের আওতায় করা হচ্ছে না, এটা ইটসেলফ ইজ এ বেআইনি কাজ। সো আমাদের অনলাইন নিউজপেপার গুলি অ্যাকর্ডিং টু ল ইজ এন ইলিগাল অ্যাকশন, বিকজ দেয়ার ওয়াজ নো ল টু কভার ইট। সো উইদাউট এনি লিগাল নাকি- কভারেজ, নাকি নাইম ভাই আমি আইনের- আবারও বলছি, নাকি- উইদাউট এনি লিগাল কভারেজ আপনি কিছু করতে পারেন। আমি বলি, একটু জি, শেষ করতে দেন। জি। ভিওআইপি যখন আমাদের দেশে চালু হয়, আমরা কিন্তু এই কথাই বলেছি, আমরাই বলেছি, নঈম নিজাম বলেছে, মাহফুজুল্লাহ ভাই বলেছে যে এটা তো আইন, এটা তো বেআইনি, বেআইনি ভাবে ভিওআইপি চলছে। এখনো আচ্ছা, চলছে। বেআইনি কেন?
কারণ ভিওআইপির আইন ছিল না, ভিওআইপি নিষেধাত্ম ছিল না, কিন্তু আইন ছিল না বলেই বেআইনি, এটাই আইন। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখন যে আমি অনলাইনটা চালাচ্ছি, এটার আসলে বাংলাদেশে আইনকে আমরা সবসময় চিন্তা করি যে আইন হচ্ছে আমার প্রতিপক্ষ, কিন্তু আইন তো আমার রক্ষা কবচ। আচ্ছা, আমাকে আমার মনে হয় যে মাহমুদুল ভাই, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনারা নিশ্চয়ই এই প্রসঙ্গে বলবেন, অনেকগুলি প্রসঙ্গ আসছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনারা নিশ্চয়ই এই প্রসঙ্গে বলবেন, অনেকগুলি প্রসঙ্গ আসছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মাহফুজুল্লাহ, আপনি মন্তব্য করতে চাইছিলেন? না, খুব সংক্ষেপে আর কি নাইম যেটা বলছেন সেটা হচ্ছে যে ধরেন ভিওআইপির সঙ্গে কিন্তু এটা তুলনীয় না। ভিওআইপির সঙ্গে আর একটা কমার্শিয়াল ইন্টারেস্ট এবং রাষ্ট্রের অর্থ প্রাপ্তি এবং অর্থ ইয়ের সম্পর্ক আছে। আর এই যে অনলাইনের ব্যাপার, ঠিক আছে আপনি বলছেন অনলাইনে দেবে না, এখন একটা পত্রিকার ওয়েবসাইট থাকতে পারে, আমি তর্ক হিসেবে বলছি, ওয়েবসাইট থাকতে পারে, সে ওয়েবসাইটে আপলোড করলো, তখন আপনি কি করবেন? আপনি কি তার ওয়েবসাইটও বন্ধ করে দেবেন? ওয়েবসাইট তো অনলাইন না, তখন কি করবেন? মানে আমি বলছি যে এই মূল উদ্দেশ্যটা হচ্ছে সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা। এটার জন্য বিভিন্ন রকমের অজুহাত তৈরি করা হচ্ছে, যে অতি সম্প্রতি একটা টেলিভিশন চ্যানেলকে যেভাবে মালিকানা বদল হয়েছে এবং সেই চ্যানেলের মালিককে যেভাবে আপনার জেলে রাখা হয়েছে, এই সমস্ত জিনিসের তো আসলে এগুলি কোনো অর্থহীন আর কি। এখন এটা দিয়ে আপনার যদি মত প্রকাশের স্বাধীনতাকে আপনি যদি প্রতিনিয়ত খর্ব করতে থাকেন, তাহলে তো আপনি এইটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে টিকে থাকবে না। এইটা হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয়টা। আর আপনি অনলাইনে আপনি যেটা বারবার এটা বলার চেষ্টা করা হয়, আমার কাছে যেটা আমি সবসময়, আমার কাছে এটা বোধগম্য হয় না, এখন যেরকম মানে কিছু জিনিস বন্ধ করা হয়েছে, এইটাও আমার কাছে গ্রহণযোগ্য না। আর আপনি অনলাইনে যে বিষয়টা নিয়ে সবসময় সরকার উদ্বিগ্ন থাকে, সেটা হচ্ছে যে চরিত্র হনন, ক্যারেক্টার অ্যাসোসিনেশনটা নিয়ে সরকার বেশি উদ্বিগ্ন। এখন চরিত্র হনন আপনি বাংলাদেশে করলেন না, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে চরিত্র হনন করলে আপনি ঠেকাবেন কি করে? আপনি কামচাটকায় বসে চরিত্র হনন করলে আপনি ঠেকাতে পারবেন? সেটা তো লোকে দেখতে পাবে। এবং আপনি ফেসবুক কতদিন বন্ধ করে রাখবেন? অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখবেন? পারবেন না তো। টুইটার বন্ধ করতে পারছেন? এখনো যাদের ইমেলের সঙ্গে কন্ট্যাক্ট আছে প্রত্যেকের কাছে টুইটার ওপেনই আছে, টুইটার বন্ধ করা হয় না। মানে আমি বলছি যে আপনি ভাইবারও এখন বিকল্পভাবে হচ্ছে, কারণ হচ্ছে টেকনোলজির সমস্যাটা হচ্ছে যে এটা পুরোপুরি বন্ধ করা যায় না। তো সেটা সমস্যাটা সেই জায়গায়। এখন আপনি যেটা বন্ধ করতে চান যে কারণে, সেটা হচ্ছে নিজের গায়ে যাতে কাদা না লাগে, কেউ যাতে থুতু ছেটাতে না পারে আপনার গায়ে, সেটার জন্য তো এইটা বন্ধ করা যায় না। এটা পৃথিবীতে যুগ যুগ ধরে এই কথা হয়েছে। এবং এই যে ইনফরমেশন বা কমিউনিকেশন মিডিয়া, এটা আপনিও জানেন, আমরা প্রত্যেকেই জানি, ইটস এ ভেরি পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট। এটা ফাঁক বেরোবেই। সেটা নিশ্চয়ই। জনাব নঈম নিজাম, আপনার এই বিষয়ে যদি কোনো বক্তব্য? না, আমার বক্তব্যটা খুব স্পষ্ট। প্রথমত হলো, ধরেন একটা যোগ ছিল যখন তো মুদ্রণ ছিল, কম্পোজে হতো, মানে কম্পিউটার ব্যবহার হবে, এটাকে আমরা কখনো চিন্তা করেছিলাম? আমাদের সেই সময়কার যে মুদ্রণ যন্ত্রটুকু ছিল খুব হাত কম্পোজ, হ্যান্ড কম্পোজের মধ্যে দিয়ে সবাই কম্পোজ করতো, একটা করে টাইপ বসিয়ে দিত এবং সেই টাইপটা দিয়ে প্রকাশিত হতো কাগজ। এবং ওই জায়গাগুলো তো পরিবর্তন হয়েছে, সেই জায়গাগুলোর কিন্তু শব্দ বলি এখনো পরিবর্তন হয়নি। আপনার যেসব শব্দ যেই জেলা প্রশাসক কার্যালয় থেকে সংবাদপত্রকে দেওয়া হয়ে থাকে, যে সরকারের বিরুদ্ধে একটি শব্দ কিন্তু লেখার সুযোগ সেখানে থাকে না। একটি শব্দ যে আমি রাষ্ট্র তো বটেই, সরকারের বিরুদ্ধে কোনো রকম কার্যকলাপে লিপ্ত সংবাদ পরিবেশন করব না, এটা কিন্তু আপনি ডিক্লারেশন দিয়ে আসতেছেন। সেই জায়গায় টেলিভিশনের ক্ষেত্রে তাই, এবং টেলিভিশন তো তারপরে একটু সংবাদপত্র আরো কঠিন ভাবে লেখা সেটি, এবং টেলিভিশনে একইভাবে লেখা। তো ওই জায়গাগুলোতে ধরেন একটা জায়গায় আমি বলতেছি যে সরকারের কাছে তো নিবন্ধনের এই জায়গাটুকু সংশ্লিষ্ট সংবাদপত্রগুলোর নাম লেখা আছে এখন, কিন্তু অন্য জায়গাতে তো সেটা নাই। এবং যে নতুন যারা একটা অনলাইন খোলার চেষ্টা করছে, ঠিক আছে, তাদের জন্য আমার কাছে মনে হয় দুইটাই হতে পারে। আমি নাইমের সাথে একমত পোষণ করে একটা জায়গায় বলতে চাই, সেটা হলো যে আপনি ধরেন সংবাদপত্রের জন্য এক ধরনের রেজিস্ট্রেশন হতে পারে, ঠিক আছে, সংবাদপত্র আপনারা আগে যেহেতু আপনার সকল আপনাদের ক্লিয়ারেন্স নেওয়া আছে, আপনাদের অনুমোদন প্রার্থনা না করে এটা রেজিস্ট্রেশন করবে, কারণ আমারটা আছে যেটা এটা বহাল, যেহেতু সরকার সকল নিয়ম কারণ মেনে, আমি নিয়ম কারণ বুঝাচ্ছি, এই কারণে সরকারের সকল সংস্থার ক্লিয়ারেন্স দেওয়ার পরে সেই পত্রিকাকে ডিক্লারেশন দেওয়া হয়েছিল, এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে সেগুলো সকল রিপোর্ট দেখা হয়েছে, না সব ঠিক আছে, ওকে।
চাকরির সার্টিফিকেট থেকে শুরু করে সকল কাগজে জমা দিতে হয়, আপনি সেটা ভালো Right. করে জানেন। তো সেই জায়গাটুকুতে আমার কাছে মনে হয় সংবাদপত্রের ব্যাপারে আর নতুন একটি অনলাইন খুলতে যাবে, দুটো একরকম করলে সংকটটা বাড়বে। আপনি বলছেন যে সেটা এবং করতে হবে, কিন্তু সেটা আলাদা করতে হবে। আলাদা করতে হবে, আমি আলাদা তো করতে হবে। আমি এখনো মনে করি যে যদি না করলেই করতে ভালো, চায়, না করলে ভালো। না করলে ভালো, এবং এটার মধ্যে না যাওয়া সবচেয়ে ভালো। সংবাদপত্রগুলোকে একটা দিতে হবে এই কারণে যে ঠিক আছে, আপনারা যারা আগে ছিলেন বা বহাল তবিয়তে একটা অবস্থান করছেন, এইদের ক্ষেত্রে ধরেন যাদের সকল কাগজপত্র ডকুমেন্ট জেলা প্রশাসক কার্যালয়ে সংরক্ষিত আছে, তাদেরকে নিবন্ধন অনুমোদন দেওয়া জি হয়েছে। নয়ন মির্জা ভাই, এটা আপনি আগের বারই বলেছেন। আমি শুধু মাহফুজুল্লাহ ভাইয়ের কথা প্রসঙ্গ ধরে এটা আপনি বলতে চাই, আপনিও কি মনে করেন যে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার জায়গাটি ধীরে ধীরে সংকুচিত করে আনা হচ্ছে, ওকে অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে? এটা দুই ধরনের চাপ জি। দেওয়া। একটা হলো আমরা সাংবাদিকরা নিজেরাই জি। স্বেচ্ছায় সজ্ঞানে নিজেরাই নিজেদের চাপগুলো তৈরি করি। আমরা নিজেরাই বিভিন্ন দলীয় আনুগত্য নিয়ে এমন একটা অবস্থান গ্রহণ করি, আমাদেরকে সরকার চাপ দিতে হয় না, কিংবা বিএনপি থেকেও চাপ দিতে হয় না। Exactly. আমরা এত বেশি দলীয় চাপটা করি, এরপরে চাপের আর দরকার হয় না। এটা নিজেরাই আমি এই ব্যাপারে আপনার সরকার সাথে কোত্থেকে দিবে? আমি এই ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেখা যায় যে আমাদের সিনিয়র সম্পাদকেরা একদম। যেভাবে মানে প্রশ্ন করার বদলে তার মানে ইয়ে শুধু করতে শুরু করে সম্পাদকরা নয়, সিনিয়র সাংবাদিকরাও সম্পাদকরা সব মানে অগ্রণী ভূমিকা পালন করেন আর কি সবাই। সেক্ষেত্রে। যেন নাইমুল ইসলাম, আপনি কি মনে করেন যে আমাদের গণমাধ্যমের উপর অনেক বেশি চাপ আছে? যেন আচ্ছা, আমি মাহফুজুল্লাহ কিছু বাবু যোগ করছি বলছেন। এই প্রসঙ্গটা। জি। আমি কিন্তু একজন রিপোর্টার ছিলাম, আপনিও জি, রিপোর্টার জি, ছিলেন, জি। এবং এই জায়গাটুকুতে আমরা যখন সম্মেলনের সংবাদ কভার করতে যেতাম, সেখানে শুধুমাত্র রিপোর্টাররা যেতেন। এখন যে অসুস্থ প্রতিযোগিতা, মানে তেল মারার জন্য সিনিয়র সাংবাদিকদের মধ্যে আমরা দেখি, এটা লজ্জাজনক শুধু নয়, প্রাইম মিনিস্টার নিজেও বিরক্ত হন। তার সেটি অভিব্যক্তি আপনারা দেখেছেন, সেটা টেলিভিশনের পর্দায় আমি দেখেছি, আমি সেখানে যাইনি। আমি যেটি দেখলাম সেখানে যে প্রাইম মিনিস্টার নিজে বিরক্ত। আমার এতটা মানে আমি অবশ্য দুই একবার গিয়েছি, আমার অবশ্য খুব বেশি বিরক্ত মনে হয়নি তাকে। যাই হোক, না, এখানে যেন- আমরা যেন- নয়ন নিজাম যেদিনের কথা বলছেন, এটা ব্যক্ত করেছে প্রাইম মিনিস্টার বলতে আপনার প্রশ্ন কি, 4 বার বলেছেন। ও আপনার সেটি প্রশ্ন অবশ্য কি? আমরা চারবার, একটা prime minister যখন আমরা চারবার ভিডিও আছে, বলতে আমরা থাকে ভিডিও নাকি? আছে, এটি না, লিখেছিলাম এখানে যে আমার বলছেন- একটা ভাবতে হবে বিষয় আছে, জায়গাটা। পৃথিবীর সব দেশেই, এমনকি আমাদের দেশেও যখন আইয়ুব খান প্রেসিডেন্ট ছিলেন, সবসময় সংবাদপত্রে যারা সম্পাদক, তখন তো সংবাদপত্রে আসলে এখনকার মতো সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আলাদাভাবে Right. তারা মত বিনিময় করতেন, আর রিপোর্টারদের সঙ্গে হচ্ছে প্রেস কনফারেন্স এবং অন্যান্য বিষয়, সেখানে সাধারণত সম্পাদকরা যেতেন না। প্রত্যেকটা বিষয়ের একটা ইয়ে আছে তো। মানে আলাদা তো তখন আশরাফ আর আত্রাফ একটা ভাগ ছিল, এখন এক হয়ে গেছে আর কি এখনো আছে। গণতান্ত্রিকভাবে। আপনি সম্পাদক যে কাজ এই করেন, ভাগটা যদি ভালো রিপোর্টার সেই কাজ করেন না। সেরকম হতো। আমি একটা সেকেন্ড বলতে নাই, না, please। যদি প্রশ্নগুলো সম্পাদকের মতো করতেন বা করেন, তাহলে কিন্তু প্রশ্নটা আসবে না। যখন তিনি রিপোর্টার অবাক হয়ে দেখে আমি কি শিখবো, তখনই সমস্যাটা তৈরি হয়। যেন নাইমুল ইসলাম খান, সংবাদপত্রের উপর চাপ বা গণমাধ্যমের উপর চাপ। চাপের ব্যাপারে আমি নঈমের ওই বক্তব্যটার সাথে একেবারে শতভাগ একমত, যে আমাদের একটা বড় অংশ চাপ না, এটা আমাদের নিজেদেরই সৃষ্টি। সৃষ্টি। আমরা নিজেরাই দলবাদ, সুবিধাবাদ, এই সুবিধাদির জন্য এটা করছি। আরেকটা যেটা আছে সেটাও কিন্তু আবার ধারাবাহিকতা, সেটা আজকে নতুন কিছু না। আজকে যেমন আমরা আলোচনা করি, হয়তো ইটিভি নামে একটা টেলিভিশন চলে গেল, হ্যাঁ, আমরা কিন্তু আবার হয়তো ভুলে গেলাম যে আরো একদিন কোনো একটা জিনিস চলে গিয়েছিল। হ্যাঁ, এগুলি আমাদের এখানে বিভিন্ন সরকারের আমলে কম আর বেশি, এগুলি কিন্তু বরাবরই ছিল, একটা চাপ ছিল, শুধু ভবনগুলো অনুরোধ পরিবর্তন হয়। ভবন মানে উৎসটা পরিবর্তন হয়। চাপের আবার সময়ের তালে তালে চাপের প্রকৃতি পরিবর্তন হয়। যেমন এক সময় হয়তো কর্কশ চাপ, আরেক সময় হয়তো মধুর চাপ, যে মানে হয়তো অনুরোধের ঢেকি। এখন এই ধরনের নানান ভাবে আছে। তা আমি এইটুকু বলতে পারি যে একেবারে নেসেসারিলি মানে আমি প্রচন্ড রকম কোনো চাপ অনুভব করেছি সেটা আমি বলবো না, কিন্তু আমি অনেক অনুরোধের মুখোমুখি হই, বা অনেক বিরাগের মুখোমুখি হই, অনেক সময় অভিমানের মুখোমুখি হই। এগুলিও আমার জন্য হ্যাজার্ড, বাট হ্যাজার্ড হলেও সাংবাদিকতা আমি তো পড়ি নাই অ্যাজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম যে সাংবাদিকতা এজ হ্যাজার্ড গুলি থাকবে না, বরং ওটা উল্টোটাই বলা হয় যে কেউ যদি সাংবাদিকতা করতে বাধা সৃষ্টি না করে, তাহলে ধরে নিতে হবে ওইগুলি যা হইতেছে সব অ্যাডভার্টাইজিং অথবা পিয়ার অথবা পিয়ার অথবা পেয়ার হচ্ছে। যাই হোক, কিন্তু নাইম ভাই, আমি অন্য একটা জায়গা থেকে এই প্রশ্নটি আপনাকে করতে চাই। সেটি হচ্ছে যে যেই প্রসঙ্গটি তোলা হলো যে বিশেষ করে আমরা খুব কমই
মাননীয় প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মেলনে মুখোমুখি হতে দেখি, শুধুমাত্র বিদেশ থেকে যদি যখন ফিরে আসে তখন আসে, তখন সম্পাদকেরা এত গিয়ে ভিড় জান করেন কেন? এখন এটা আমারও একটু আত্মপক্ষ সমর্থনের বা সমর্থন না, একটু ব্যাখ্যার না না, আমি যাই বলে না, আমি দুই একবার গিয়েছি বলে। এই যেমন সর্বশেষ প্রেস কনফারেন্সে আমাকে যখন ইনভাইট করা হয়, আমাকে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকজন সিনিয়র সম্পাদককেও মানে ইনভাইট করেছেন অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকার জন্য। আমরা এই প্রশ্ন তুলেছি যে প্রেস কনফারেন্স আমার রিপোর্টার যাবে, দীপক যাবে, আমি জানি। তারপরে এই বিশেষ অনুরোধে আর এইবার যে আমি গেলাম, ইট ওয়াজ এ ভেরি স্পেসিফিক ইন্টারেস্ট। কারণ আপনি জানেন যে তার কিছুদিন আগে আমাদের ওই বৈশাখী বোনাসের একটা ঘোষণা এসেছে সরকারের। এটার সাথে আমার একটা পার্সোনাল ইনভলভমেন্ট ছিল, আপনি জানেন, যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানে শুরু করেছি 6 বছর আগে। সুতরাং আমি মনে করেছি যে এটা একটা ধন্যবাদ জানানোর জায়গা। কিন্তু ওইখানে আমারও সিনিয়র সম্পাদকরা যেভাবে কথা বলেছেন, এগুলির অডিও তো ইউটিউবে আছে, এইগুলি শুনে শুনে আমাদের একটু চর্চা করা দরকার যে আমরা আসলে সম্পাদকরা কি করি। আচ্ছা, আমি একটু যোগ করছি, এই সম্পাদক যোগ করছি। আমরা সম্পাদক পরিষদ এই বিষয়টি নিয়ে মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম, এবং বৈঠক করে আমরা অনুরোধ করেছিলাম ওনাকে যে আপনি সম্পাদকদেরকে দয়া করে যাতে প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্সগুলোতে ডাকা না হয়, এই কারণে যাতে ডাকা না হয়, প্রাইম মিনিস্টার যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কখনো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তখন আলাদা করে সবাইকে ডাকা হোক। আমরা কিন্তু একটা, আমি শেষ করছি এটা বলে, আমরা কিন্তু একটা প্রত্যুত্তর আশা করেছিলাম, সেটি কিন্তু আসে নাই। আমি একটা ছোট্ট কথা বলি, এই প্রেস কনফারেন্স গুলির পলিউটেড কিন্তু শুধু একভাবে হয় নাই যে শুধু সম্পাদক গিয়ে ঝামেলা সৃষ্টি করে, সম্পাদক দেওয়া একটা ঝামেলা, কিন্তু এটা কিন্তু এটা নেতাতেই তো ভর্তি, না না ইউনিয়ন নেতা শুধু সম্পাদক গিয়ে ঝামেলা সৃষ্টি করে, সম্পাদক দেওয়া একটা ঝামেলা, কিন্তু এটা কিন্তু এটা পার্টি না, নেতাতেই তো ভর্তি, না না ইউনিয়ন নেতা, এটা তো মূলত 90% লোক থাকে দলে। এবং এইটা আমি প্রথম দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন খালেদা জিয়ার হোটেল সোনারগাঁয়ের একটা প্রেস কনফারেন্স। এটা একটা জনসভার মতো ছিল, কর্মী সমর্থক সাংবাদিক খুঁজে বের করা খুব ডিফিকাল্ট ছিল। এবং তখনকার সাংবাদিকদেরকে যারা বিএনপির বিট করত তাদেরকে তোয়াজ করতে দেখে আমি, আপনার মনে থাকার কথা, আমাদের সময় আমি এটা দীর্ঘ লেখা লিখেছিলাম যে এইটাকে প্রেস কনফারেন্স বলি কিভাবে, না এটাকে প্রেস কনফারেন্স বলি কিভাবে, সেটি আমাদেরও প্রশ্ন। আমরা একটা বিরতি নিচ্ছি, অতিথিদের সঙ্গে আরো কথা হবে তারপর। ফিরে এলাম আজকের বাংলাদেশের। জনাব মাহফুজুল্লাহ, আপনি যখন বলছিলেন যে ফেসবুক সহ অন্যান্য জিনিস বন্ধ করে রাখার ব্যাপারে, আমাদের একজন দর্শক প্রশ্ন করছেন এবং আমাদের গবেষক দল ওই প্রশ্নটি করছেন, ফটোশপ কারসাজির মাধ্যমে চাঁদে মানুষের মুখ জুড়ে দেওয়া, তা বিশ্বাস করে সহিংসতা, অগ্নিসংযোগ, রামুতে এত বড় একটি ঘটনা ঘটে যাওয়া এবং ফেসবুকে সেই মিথ্যাচার এবং গুজবের মধ্যে কাজ করে, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত একসঙ্গে অংশগ্রহণ করেছে সেই বৌদ্ধ ছেলেটিকে খুঁজে বের করে, এবং অন্যান্য আরো অনেক ধ্বংস। আমরা অবাধ স্বাধীন বার্তা ও ছবি সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আসলে আমরা কতটা যোগ্য? সত্য মিথ্যা যাচাই কে করবে? আপনি যদি মানব সভ্যতার ইতিহাস দেখেন, মানব সভ্যতার ইতিহাসে সত্য মিথ্যা কারটা কে যাচাই করেছে? এইটি যে প্রক্রিয়া আছে মানব সভ্যতার বিকাশের, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা নির্ধারিত হয়। আপনি সংবাদপত্রের সঙ্গে নৈতিকতা এবং সংবাদপত্রের নীতিমালার কথা বলা হয়, আপনি কোন নৈতিকতাকে সংবাদপত্রের সঙ্গে আপনি ফিট ইন করবেন সমাজে যে নৈতিকতা চালু আছে তার সঙ্গে। কাজে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা যৌক্তিক প্রশ্ন। এতে আমি বৌদ্ধ একটা ছেলে একটা ধর্মগ্রন্থ পায়ের তলে নিয়ে ছবি দিবে, এটা তো লোকে বিশ্বাস করেছে। না, কালকে যেমন এটা মানুষকে চাঁদে দেখা গেছে, আপনি ওটা প্রশ্ন তোলেন না কেন? আপনার আমার টেলিফোন কনভারসেশন রেকর্ড করে আপনি দিয়ে দিয়েছেন এবং সম্ভবত ছাপা হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা প্রশ্ন করেন না। আসলে সকল ধরনের দুষ্কর্মের সঙ্গে আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় জড়িয়ে পড়েছি বাংলাদেশে এখন মিডিয়া। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। স্বীকার করলে আপনার পক্ষে উত্তরণটা অনেক সহজ হবে এই সংকট থেকে, না হলে এই উত্তরণ থেকে সহজ। অনেক ধরনের দুষ্কর্মে আমরা নিজেদেরকে জড়িয়ে রেখেছি। নঈম নিজাম ভাই, আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? একটি হলো যখন সোশ্যাল মিডিয়ার দায়িত্ববোধ আর সংবাদপত্রের দায়িত্ববোধ একরকম নয়। সংবাদপত্রের দায়িত্ব, সেলফ রেসপন্সিবিলিটি বলে যে কথাটুকু আছে, সেটুকু আমি মনে করি আমাদেরকে যত্নবান হওয়ারই দরকার আছে। আপনি এখন
চাঁদে সাইদিকে দেখা গেছে, এটা কিন্তু কোনো সংবাদপত্রের প্রকাশিত খবর নয়, কিন্তু এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার খবর এবং সেরকম একটা ইয়ে ছিল। কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে কাবা শরীফের গিলাফ নিয়ে কাবা শরীফ ছাপা হয়েছে। সেটাই আমি বলছি। আমাদের স্কাইপিতে এটা হয়েছে, জজ সাহেবের সাথে কথা এটা হয়েছে মিথ্যা রূপ না, আমি ছাপা বলছি হয়েছে দুইটা। অনেক রকম তারপরে ভাবে। হলো রামুর ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ার একরকম করে ঘটনা। আমি আসতেছি আপনার প্রসঙ্গে। জি। রামুর ঘটনা সোশ্যাল মিডিয়া এবং কিংবা পাবনাতে যে ঘটনাটি ঘটলো একরকম সোশ্যাল Right, মিডিয়াতে right. অনেকগুলো সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনাটি ঘটলো। আমরা দুইটি জায়গায় সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণের জায়গাটুকু এটা আপনার আমার কারো হাতে নেই, কিন্তু সংবাদপত্রের ক্ষেত্রে আমরা ওই জায়গাটুকু যদি আমরা পেশাদারিত্বের জায়গায় না আসতে পারি, আপনি কাবা শরীফের গিলাফ উনি যদি মনে করে থাকেন কেউ সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে দিয়ে থাকেন, সেটা দুঃখজনক হবে। কারণ সোশ্যাল মিডিয়ার এই জায়গাটুকু যদি যাচাই না করা হয়ে থাকে আর না করা হয়, তাহলে আপনি রেসপন্সিবিলিটির জায়গাটুকু কোথায় থাকবে? এই জায়গায় আমাদের সেলফ ক্রিটিসিজমের যে জায়গাটুকু, সেই জায়গায় আমাদেরকে আরো, আমি মনে করি যে আমাদের আরো দায়িত্বশীল জায়গাটুকু হতে হবে। এবং যারা করছে তারা তো আইনিরা তো গেল। ভোটের সময় শুধুমাত্র হিন্দু মেয়েদের সিঁদুর পরা ছবি ছাপানো হয়েছে আমাদের প্রধান পত্রিকাগুলিতে। এটাই দুঃখজনক ঘটনা আমাদের। না না, এই দুঃখজনক ঘটনা কিন্তু একটি না, আমি প্রতিদিন দুঃখজনক ঘটনা দেখাতে পারি। আপনি দেখেন কাবা শরীফের গিলাফের পর তাকে কিন্তু আটক করা হয়েছে, সে কিন্তু কারা অন্তরীণ। এই জায়গাটা শুধু কাবা শরীফের গিলাফের পরে না, আরো অনেক কিছু পরে। অনেকগুলো ঘটনা ছিল। আমি বললাম যে সে জায়গায় ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়ার সুযোগও থাকে, নেওয়াও হচ্ছে। কিন্তু আপনি ধরেন যে ঘটনাটুকু সোশ্যাল মিডিয়া চাঁদের সাইদিকে দেখা গেছে, এটা আপনি নিয়ন্ত্রণ কি করে করবেন? আপনি মিডিয়ার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে এবং নেওয়া হচ্ছে। আপনি এবং আমি মনে করি এটা যদি এরকম অন্যায় কেউ করে থাকে, সে নেওয়াটা যৌক্তিক। এটা কিন্তু আপনি কাবা শরীফের একটা গিলাফ এরকম আজগুবি একটা খবর পরিবেশন করবেন, অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এখানে আমি একদম একমত। একটু ইন্টারাপ্ট করি, এটা যেহেতু আপনার শিক্ষকতার সঙ্গে জড়িত, এই সোশ্যাল মিডিয়ার কারণে সিটিজেন জার্নালিজম বলে একটা জিনিস চালু হয়েছে, যেটা এখন লেখা মানে পড়ানো হয়। তো সেই সিটিজেন জার্নালিজমকে কি করবেন আপনি? সিটিজেন জার্নালিজমটা পড়ানো হয় যে জার্নালিজম না সেটা হিসাবে আর হ্যাঁ, তো কি না, মানে সিটিজেন জার্নালিজম ইজ নট জার্নালিজম, কিন্তু কি মানে ইটস নট অ্যাডাল্ট জার্নালিজম, বিকজ এটার মধ্যে যে যেটা মধ্যে আসলে ইন দ্যাট কেস হোয়াট ইজ জার্নালিজম? না, জার্নালিজমটার মধ্যে অবশ্যই আপনার এটার মধ্যে একটা বাইফোকাল এডিটিং থাকতে হবে, যেটার মধ্যে আপনি একটা বাইফোকাল মাইন্ডে আপনি এডিটিং করবেন। আমি মায়ের কাছে বাসির গল্প করতে চাই না, কিন্তু আমি মনে করি যে এডিটিং ছাড়া কোনো জিনিস জার্নালিজম হতে পারে না। অ্যাবসলিউটলি। এবং ক্রস চেক করা কোনো জিনিস, একজন মানুষের হঠাৎ করে মনে হলো একটা কথা, সেটা আমি দিয়ে দিতে পারি, এটা 100 লোক পড়তে পারে, এটা জার্নালিজম হতে পারে না। আপনি শুনেন, এখানে আরো এবং seeing is not even believing in journalism. শুনেন, এখানে Even seeing is not believing. বহু জিনিস আমরা যেভাবে এডিট করি, যেভাবে কন্ট্রোল করি, যেভাবে আমি সেই কথা restrict বললাম, করি, জি। সেগুলিও কি সবসময় না গ্রহণযোগ্য? না, সেটা আমাদের সামর্থ্যের অভাব, হ্যাঁ, সেটা আমাদের সামর্থ্যের অভাব, সাহসের অভাব, না সামর্থ্যের অভাব, সাহসের অভাব, সততার অভাব, অনেক কিছুরই অভাব। যাই হোক, আমি একটু জনাব নাইমুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই যে আমরা আসলে স্বাধীন বার্তা, সত্য ছবি, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আমরা কতটা যোগ্য, আমাদেরকে কতটা যোগ্য মনে হয় আমাদের মূল ধারার পত্র পত্রিকা, টেলিভিশন এগুলি দেখলেও? না, আমাদের যোগ্যতার ক্ষেত্রে প্রধান অন্তরায় নঈম নিজাম চিহ্নিত করেছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের আসলে ইনফ্লেশনারি একটা এফেক্ট আছে, আমাদের প্রশিক্ষিত লোকজনের একটা ঘাটতি আছে, সেটাও মানে অভিজ্ঞতার অভাবটাও অনেকখানি এফেক্ট করে। আর তারপরে তো আমাদের ওই যে হ্যাজার্ড, পলিটিক্যাল প্রেশার বা অন্যান্য যেগুলি থাকে অনেক সময় ধরেই আছে, কখনো পরিস্থিতিতে বাড়ে, কখনো আবার থাকে না, এরকম নানানভাবে আমি আপস অ্যান্ড ডাউনস এর ভিতর দিয়ে যায় এবং আমরা সেটা যাচ্ছি। এবং সাংবাদিক, আমার কাছে এটা আবার বিশেষ করে উদ্বেগজনক মনে হয় না এই জন্য যে এইটাই আমরা আবার সাংবাদিকতায় পড়েছি, যে সাংবাদিকতাটা এরকমই হওয়ার কথা, এটা ডিফিকাল্ট হওয়ার কথা, এটাতে বাধা থাকার কথা, হুমকি থাকার কথা, কেউ না কেউ সাপ্রেস করে রাখতে চেষ্টা করছে, এটা থাকার কথা। যদি না থাকে তাহলে এটা পিআর অথবা অ্যাডভার্টাইজিং। সো আমি তো জানি সাংবাদিকতা ওইটা, সাংবাদিকতা সহজে পাওয়া যায় ওইটা নয়। আর আরেকটা বিষয় কিন্তু রেজলিউশন, এখানে রেজলিউশনটা হয়েছে, আমি নঈম নিজামের সাথে একমত যে প্রিন্ট নিউজ পেপারগুলির যে ওয়েবসাইট বা অনলাইন ভার্সন, এটার জন্য এক ধরনের রেজিস্ট্রেশন, আর যাদের আর অন্য কোনো ধরনের অব্লিগেশনে আসে নাই তাদের জন্য এটা ডিফারেন্ট করে একটা অগ্রসর হওয়া যায়। আর কিন্তু কোনো না কোনোভাবে একটা আইনি ফ্রেমওয়ার্কে আসতে হবে এই জন্য যে আপনার এখানে কাউকে না কাউকে তো অ্যাকাউন্টেবল করতে হবে। এটা সরকারের ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন না, কিন্তু কেবল আমার ব্যক্তিগত বিষয়ে, আমার প্রাইভেসিতে, আমার ব্যাপারে যদি কোনো অন্যায় কিছু কোথাও করা হয়, আমি কোথায় যাব? তখন দেখা যাবে যে এটা ছোট্ট নিউজ অর্গানাইজেশন নামে, যার অস্তিত্ব এখানে নাই, লোকটারও খুঁজে পাওয়া যায় না, এটা আমেরিকা থেকে হোস্ট হয়, আমি তাকে ধরতে পারছি না। সো উই নিড এ রেজিস্ট্রেশন, উই নিড
টু ব্রিং এভরিথিং আন্ডার লিগ্যাল তাকে ফ্রেমওয়ার্ক। কিভাবে ধরবেন আপনি? আমেরিকা থেকে যে হোস্ট করছে তাকে কিভাবে হ্যাঁ, সেই ধরবেন? জন্য- না, সেই সেই জন্য তো রেজিস্ট্রেশন আসতে বলতেছি। সেই জন্য তাকে না, কিন্তু আপনি এখন কানাডা থেকে যে হোস্ট করছে তাকে আপনি কি আমি বাংলাদেশে আবারও registration বলছি করবে না? না, আমি আবারও বলি সেটা ওখান থেকে সে আপলিং করবে, সে সেখান যদি থেকে সব না প্রকাশ কানাডা করবে, থেকে সেটা যদি তো অরিজিন হচ্ছে। করে সেটাতে আমি কিছু করতে পারবো না আপাতত, কিন্তু আমি বলছি যেটা বাংলাদেশ থেকেই হচ্ছে, রাইট। কিন্তু টেকনিক্যালি এটা আমেরিকান, তো এটার তো একটা সমাধান বের করতে হবে অন্তত। মানে আমি এখন 195 জনের বিচার করতে পারবো না, দেখা মুজাহিদের বিচার করতে পারবো না, সেটা যেমন মুজাহিদ তো আমরা আইনের আওতার মধ্যে। এই জন্য আপনার প্রিন্ট মিডিয়া কিন্তু আপনার আইনের আওতার মধ্যে। প্রিন্ট মিডিয়া কিন্তু 195 জন কিন্তু আমাদের আইনের আওতার মধ্যে। আমাদের সময়.com কিন্তু আইনের আওতার মধ্যে আছে। লেখা আছে নাইমুল ইসলাম খান কর্তৃক প্রকাশিত, এবং আমাদের সময় আপনি যখন এটা আইনের আওতায় না, এটা হলো স্বচ্ছতা আছে এখানে, কিন্তু এটা আইনের ফ্রেমওয়ার্কে নাই। আমি বলছি একটা ফ্রেমওয়ার্কে থাকতে হয়, নইলে আপনি এইটা ওই যেমন ইনকাম ট্যাক্সের মামলাগুলি রিট হয়ে যেমন হাজার হাজার কোটি টাকা আটকে থাকে, এই মামলাও কোনোদিন সলভ হবে না, কারণ লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই। আমাদের একজন দর্শক শাকিল, উনি বলছেন সোশ্যাল মিডিয়ায় ফালতু ইনফরমেশন পোস্ট হলে প্রতিবাদও সেখানেই পোস্ট হয়, প্রিন্টেও এই নিউজ পোস্ট হলে প্রতিবাদ পোস্টের সুযোগ কোথায়? তার মানে আসলে সামাজিক গণমাধ্যমগুলিতে যদি আমরা যে নিউজের কোনো ভিত্তি নেই সেটা আমরা দেখতে পাই যে অনেকেই সেটার প্রতিবাদ করে থাকেন। যাই হোক, আমরা আরেকটা বিরতি নিব। এখানে একটা খুব শেষ, আপনার বিরতি যাওয়ার আগে সমস্যাটা একটা জায়গায়, সেটা স্বীকার করাটা আমাদের জন্য বেটার। সেটা হচ্ছে যে ইন মোস্ট কেসেস গভর্নমেন্ট ওয়ান্টস টু সার্ভাইভ থ্রু সিক্রেসি, এবং এই সমস্ত মিডিয়া ইজ এন অ্যাটাক এগেইনস্ট দি সিক্রেসি অফ দি গভর্নমেন্ট। এই জন্যই এত কিছু গভর্নমেন্ট বিভিন্ন রকম স্বচ্ছতার অভাব এবং বিভিন্ন রকম সিক্রেসির মাধ্যমে সার্ভাইভ করে, গোপনীয়তার মাধ্যমে সেটি থাকতে চায়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব নাইমুল ইসলাম খান আর আমাদের সঙ্গে থাকছে না। আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে কথা হবে আরো দুই প্রতিনিধির সঙ্গে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। নঈম নিজাম ভাই, আপনাকে জানতে চাইবো যে ফেসবুক বন্ধ করে নিরাপত্তার ঝুঁকি অনেকটাই কাটানো গেছে বলে সরকারের শীর্ষ মহল থেকে দাবি করা হচ্ছে, মন্ত্রী দাবি করছেন, আরো অনেকে দাবি করছেন। আপনি এটার সাথে কতটা একমত? আমি এটার সাথে অনেকটা একমত নই, কারণ আপনি দেখেন সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও ফেসবুক ব্যবহার করছে। আইন কিন্তু সবার জন্য সমান। আপনি যদি সরকারের একজন মন্ত্রী শপথ যখন গ্রহণ করেন, তিনি কিন্তু আইন মেনে চলবেন, সেটা অঙ্গীকার করেন। আইন করা হয় নাই, ফেসবুক শুধু প্রোভাইড করতেছে না, প্রোভাইড করছে না সরকার, যেটাই করতে আইন না হোক, আপনি ধরেন সাধারণ মানুষের থেকে কেড়ে নেবেন, আবার আপনি ব্যবহার করবেন, দুটি হবে না। আর তাহলে যদি মন্ত্রী ব্যবহার করতে পারে, যারা অপরাধী তারা আরো বেশি ব্যবহার করতে পারবে। অপরাধীর জন্য তো আপনি আটকাতে পারবেন না, অপরাধী তো যে কোনো ঘটনায় যে কোনো পরিস্থিতিতে তারা বিকল্প পথ বেছে নেবে। কিন্তু আপনি কি মনে করেন যে ফেসবুক খোলা থাকলে মানে ঝুঁকি ছিল? আপনার কাছে কি এরকম মনে হয়? আমি তা মনে করছি না, কারণ আমি মনে করি আইন প্রয়োগকারী সংস্থার সতর্কতার উপর নির্ভরশীল কতটুকু সবকিছু কিভাবে বাস্তবায়ন হবে। আইন প্রয়োগকারী সংস্থা, এবার আপনি দেখেন গত 1 মাস ধরে সারা দেশে সাঁড়াশি অভিযান চালানোর কারণে এমনিতেই একটা স্বাভাবিক অবস্থা। 1 মাস ধরে গ্রেফতার চলছে, তারপরে কি করে অপরাধী বেরিয়ে আসবে, বা যারা রাস্তাঘাটে অঘটন ঘটাবে কিংবা বাসে আগুন লাগিয়ে দেবে, ট্রাকে আগুন লাগিয়ে দেবে, সেই অবস্থাটা তৈরি ছিল না। 1 মাস ধরে সেই অবস্থা থাকার কারণে এটার জন্য ফেসবুক বন্ধ কিংবা ভাইবার বন্ধ। ভাইবারে একটা যেটা ঘটলো, বিদেশে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে কম টাকায় কথা বলার বিষয়টি, সেটা থেকে সাধারণ নাগরিকরা বঞ্চিত হলো। আমাদের একদম সমস্যা এটা বলে আমাদের মূল জায়গাটা আমরা যেখানে আপনি কিছু বললে না আপনি শেষ করেন। আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, সেই জন্য আমি আপনি বলেন, তারপর না, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি কি মনে করেন এবার যে সামনে পৌরসভা নির্বাচন হচ্ছে 236টি, তাতে গণমাধ্যম স্বাধীনভাবে তার ভূমিকা পালন করতে পারবে? আপনি কি আমি মনে করি যে গণমাধ্যম যদি তার পেশাদারিত্বের জায়গাটুকু থাকার চেষ্টা করে, অবশ্যই সেটি থাকতে পারে। আমি মনে করি গণমাধ্যম থাকবে কিনা, থাকবে। আমরা তো আগেই আমি বলেছিলাম, আমরা নিজেরা এত বেশি দলদাস হয়ে গেলাম, আমরা একটি দল বা দুটি দল, সকল দলের পক্ষে আমরা নিজেরা যেখানে সুযোগ পাই সেখানে করার চেষ্টা করি। আমাদের ওই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আপনি সরকার তো পরের, সরকার হলে সেকেন্ড পার্ট। আপনি বলছিলেন, নাইমুল ইসলাম খান বলছিল যে বাধা তো থাকবেই, বাধার পার্টটুকু থাকাটাই সব। এটা উত্তরণ ঘটানো নিজেরাই চেষ্টা করি, এটা উত্তরণ না করে আরো বেশি আমি আমার পক্ষ অবলম্বন করাটুকু, এটাই সমস্যাটা দাঁড়ায়। মাহফুজুল ভাই, আপনার কাছে কি মনে হয় আমাদের গণমাধ্যম? 2 লাইনে ফেসবুকের ব্যাপারটা বলি। ফেসবুক বন্ধ করা কোনো সমাধান না, আপনাকে ট্র্যাক করতে হবে এবং ট্র্যাক করে জানতে হবে যে দুষ্টামিগুলি কোন জায়গায় হচ্ছে। আপনি বন্ধ করে এটা কোনো সমাধান হবে না। হ্যাঁ, এখন ট্র্যাক করা খুব সহজ। আর
এই যে সামনে যে পৌরসভা নির্বাচন, এতে- গণমাধ্যমটা স্বাধীনভাবে কাজ করতে পারে। গণমাধ্যম যদি মনে করে সে মানুষের, গণমাধ্যমের যেটা চরিত্র বাই ডেফিনেশন, সে সেটাকে আপহোল্ড করবে, তাহলে সে করবে। আর যদি সে মনে করে যে না, আমি নথি স্বীকার করব, আমি কিছু সুবিধা নেব, আমি রক্তচক্ষুকে উপেক্ষা করব না, তাহলে তার পরিণতি আমরা অতীতেও দেখেছি, সেই সব পরিণতি কিন্তু খুব শুভ হয় না গণমাধ্যমের জন্য। তার মানে আপনি কি বলতে চাইছেন যে মানে গণমাধ্যম তার ওয়াচডগ রোলটা প্লে করতে পারবে কি পারবে না? আপনার কাছে কি মনে হয় প্রেডিকশন? যে না, এটা 30 পুরোটা ডিসেম্বরের পুরোটা নির্ভর করবে সরকারের দৃষ্টিভঙ্গির উপরে। সরকারের দৃষ্টিভঙ্গির উপর, সরকারের দৃষ্টিভঙ্গির উপর, মানে সাংবাদিকরা, সরকার এবং মানে সাংবাদিকরা সরকার যদি চায়ও যে খুব আয়রন হ্যান্ড হইতে, তাও কি গণমাধ্যম, তখন আমাদের কিছু করা থাকবে না। গণমাধ্যমের কিছু করা থাকবে না। নবী, আপনি কি না, বলতে আমি চাচ্ছেন? পুরোপুরি একমত হতে পারলাম না একটা কারণে। মাহফুজুল্লাহ ভাই যেটা বলেছেন, আসলে সরকারের সব সময় একটি কঠোর দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের প্রতি ছিল, এখনো সেটা একই রকমই, সেটা একরকম সব সরকার আমলে কম বেশি থাকে। সবচেয়ে বড় বিষয় যেটি থাকে, আমরা নিজেদের দায় দায়িত্বটুকু যদি আমরা প্রপারলি পালন করার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা জায়গা না না, সেটা পালন করার চেষ্টাই তো করি সেটা না। তো আপনারা তাত্ত্বিক কথা বলছেন। না, আমি তাত্ত্বিক আমি না, আমি যেটা আমরা আমি- নিজেদের আমি আপনি সম্পাদক দেখেন- হিসেবে আপনার কাছে জানতে চাইছি যে আপনি কি মনে করছেন যে 30শে ডিসেম্বরের পরের দিনের কাগজটি আমি আপনি মনে যে করি স্বাধীন কাগজ বাইর আমি করতে পারবেন কিনা? 100% স্বাধীনভাবে কাগজ বের করি এবং 100% কাগজ স্বাধীনভাবে বের করব। সরকারের দৃষ্টিভঙ্গি যাই থাক না কেন। সরকার দৃষ্টিভঙ্গি তো আমি তো সেটি এড়িয়ে এখন আমার কাগজটুকু সরকারের এত দৃষ্টিভঙ্গি মানে যাই পাঠক থাক। কেন ধরে থাকার কারণ তো আমি না না, মানে আমরা তো সরকারের দৃষ্টিভঙ্গি লিখছি। আপনি এড়াতে পারছেন। আমি তো মনে করি সরকার আমাকে সেরকম চাপ প্রয়োগ করলে তো আমি মন্ত্রীদের বিরুদ্ধে লিডিস্ট্রি করতে মাহফুজুল্লাহ পারতাম না। ভাই, আপনি আজকে একজন মন্ত্রীর বিরুদ্ধে আমি না, না, লিডিস্ট্রি না, করেছি, কি করে করলাম? নাইম নিজামের সুবিধা হচ্ছে যে কোনো জিনিস মানে এই ম্যাস মিডিয়া যখন বড় হয়ে যায় প্রভাবের দিক থেকে, এবং যখন ইট সেলফ বিকামস এন ইনস্টিটিউশন, তখন সেটাকে টাচ করবার ব্যাপারে সরকার একটু চিন্তা ভাবনা করে, আর অন্যদের চিন্তা ভাবনা করে না। মাহফুজুল্লাহ ভাই, আমরা- নাইম সেই প্রিভিলেজটা মাহফুজুল্লাহ এনজয় ভাই, করে। আমরা সাংবাদিকরা যেভাবে দলীয় দৃষ্টিভঙ্গি হ্যাঁ, আমি তো থেকে শুনতে অবস্থানটা গ্রহণ করি, আমরা যেভাবে দলদাসে পরিণত হই, সেই জায়গাটা থেকে সবচেয়ে বড় সংকট সেখানে আমি মনে করি। হ্যাঁ। সেটা থেকে আগে বেরিয়ে আসতে হবে। আপনি পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। আমরা প্রফেশনাল হতে হবে, পেশাদারি হতে হবে। পেশাদারিত্ব আসলে আমি মনে করি সাংবাদিকদের কোন সংকট থাকে না। আগেও কিন্তু এইসব সমস্যা ছিল, এখনো থাকবে, তা উত্তরণ ঘটাতে হবে নিজের পেশাদারিত্বের মধ্য দিয়ে। এবং এই বক্তব্যের সাথে আমি আসলে আজকের বাংলাদেশ শেষ করতে চাই। জনাব নঈম নিজাম, জনাব মাহফুজুল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।